এগুলো ঠিক নয়। এগুলো হচ্ছে একটা সম্প্রদায়কে খেপিয়ে তুলে একটা রাইট সৃষ্টি করার পরিকল্পনা। কারণ আমরা সঠিকভাবে রাজ্য শাসন করতে শিখিনি, পারবো না, সেই রক্ত আমাদের গায়ে নেই। শাসন করবার জন্য না বেসিক কতগুলো দরকার হয়, সেই মাথাটা, সেই মস্তিষ্কটা নেই ওদের মধ্যে। এরা শ্যামাপ্রসাদের লোক, এরা নেতাজির লোক, গান্ধীজির লোক নয়। শ্যামাপ্রসাদ অয়েলিং করে এসেছেন, উনি অয়েলিং জুরিসপ্রুডেন্সটা পড়েছেন। ওনারা কিন্তু পড়েননি যে শাসন কিভাবে করতে হয়, মানুষকে নিয়ে চলার ক্ষমতাটা ওনাদের নেই, আন্দোলন কিভাবে করতে হয় সেটাও ওনারা জানেন না। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরায়, এইভাবে ওনারা চুরি করে ভোটে জিতেছেন। তাই রামের নামেও মন্দিরের ওনারা চুরি করে ভূত ভাগিয়ে দিয়ে, মানে এই মুহূর্তে একটা লিড নিউজে পরিণত হয়েছে, যদিও সম্পূর্ণটাই প্রাইভেট কোম্পানি। ময়ূক রঞ্জন ঘোষ, যিনি একজন সাংবাদিক আর বাংলার, তো তিনি ইতিমধ্যে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছেন এবং শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করেছেন। এই পদত্যাগের মানে অনেক রকমের ভার্সন শোনা যাচ্ছে। কেউ বলছেন যে তিনি গদি মিডিয়ার চাপ সহ্য করতে পারছিলেন না, কেউ অন্য কথা বলছিলেন। আপনার কি মনে হয়, মানে আপনি কি ভাবছেন? দেখুন, ওই রিপাবলিক বাংলারই একজন সাংবাদিক সন্টু পান এখন কিন্তু তারকেশ্বর বিধানসভার একজন বিধায়ক। ফলে উনি কতটা সত্যিকারের খবর করতেন সেটা নিয়ে সন্দেহ প্রত্যেকেরই থাকে, যেহেতু বিজেপির হয়ে উনি দাঁড়িয়েছিলেন। যেমন আমরা দেখেছি কুণাল ঘোষ, তিনিও কতটা খবর সঠিক করতেন। কারণ আমরা যেমন দেখেছিলাম আমাদের বর্তমানের যিনি ছিলেন বরুণ সেনগুপ্ত মহাশয়কে, যথেষ্ট নমস্য ব্যক্তি, তার লেখনীতে কিন্তু তৎকালীন কংগ্রেসিদের এগেনস্টে অনেক কথা বেরোতো। যদিও লোকে বলতো বর্তমান পত্রিকাটা ডানপন্থী পত্রিকা, কিন্তু কংগ্রেসিদের এগেনস্টে লেখাগুলো বেরোতো। কিন্তু এদের ক্ষেত্রে সেটা হয়নি, এরা ছিল বিজেপি ঘেঁষা। এবং ময়ূকবাবুও যথেষ্ট বিজেপি ঘেঁষা। সামনে হয়তো ওনার কাছে একটা বড় প্রলোভন থাকতে পারে ওই রাজ্যসভার, হয়তো সেই ক্ষেত্রে উনি এটা ছেড়ে আসতে পারেন। অথবা হতে পারে সন্ধেবেলায় তো বসতেন, স্বর্ণালী সন্ধ্যা ছিল, তা এখন তো ওনার স্বর্ণালীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখান থেকে চলে গেছেন। হয়তো স্বর্ণালীর দুঃখেও উনি হয়তো এটাকে মানে এইখান থেকে উনি রেজিগনেশনটা দিতে পারেন। নানান রকম ঘটনাটা ঘটতেই পারে। অথবা হয়তো ও টুলু মণ্ডলের মতন কোথাও আবার ওনার কিছু ফাঁস না হয়ে যায়, বা আবার একটা কোনো ওই পার্থবাবুর মতন অর্পিতাকাণ্ড না কোনো কিছু ফাঁস হয়ে যায়, তারই ভয়ে হয়তো সেটাও হতে পারে। নানান রকম কাণ্ডই ঘটতে পারে। কারণ দেখতে তো পাচ্ছি কেউ সঠিকভাবে নিরপেক্ষ নয়, নিরপেক্ষভাবে কাজ করেও না। এবং সবথেকে বড় কথা, মেন স্ট্রিম মিডিয়াগুলো তো একদমই নিরপেক্ষ নয়। আমরা যেটা সবথেকে বেশি এটার প্রমাণ পাওয়া গেল, দিল্লিতে যন্তর মন্তরে যখন এত বড় একটা ঘটনা ঘটে চলেছে, সেখানে কিন্তু বাংলার কোনো মেন স্ট্রিম মিডিয়া প্রথমে দেখায়নি। যখন এই আপনাদের মতন ছোট ছোট চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেলগুলো বারবার সেগুলো ভাইরাল করতে লাগলো, সেই ভাইরালের ফলেই কিন্তু এটা হলো। এবং এছাড়াও বারুইপুর কাণ্ডটাকে নিয়ে বলুন, আপনার আরজিকর কাণ্ড নিয়ে যেগুলো দেখা গেছে, প্রথমে ইউটিউব চ্যানেলগুলো যেগুলোকে ভাইরাল করেছে, মেন স্ট্রিম মিডিয়া তারপরে এসছে। তো এতে হয়তো ওনার কিছু একটা চাপ হয়েছে সেই নিরপেক্ষতার জায়গা থেকে, তা হয়তো সেক্ষেত্রেও হতে পারে। মানে অনেকগুলো কারণই, কার্যকারণ থাকতেই পারে এই আর কি। না মানে ওনার একটা ফেসবুক পেজে মানে উনি একটা দেখি পোস্ট করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, যেখানে উনি বলেছেন যে বাংলাতে নেতাজির বিকল্প কেউ নেই, তাই নেতাজিকে নিয়ে যারা উল্টোপাল্টা লিখছেন তারা সতর্ক থাকুন, এইরকম একটা পোস্ট উনি করেছেন। এটা যদি করতে পারেন তাহলে তো বলবো শ্রমিক ভট্টাচার্যের চাপ ওনার এগেনস্টে নিশ্চয়ই এসছে। বিজেপি তো এখন সর্বত্র প্রত্যেকটা মিডিয়া হাউসকে কিনে নিয়েছে, ইনফ্যাক্ট কিনে নিতে চেয়েছে না, ইনফ্যাক্ট কিনে নিয়েছে। আদানি আম্বানির দৌলতে প্রত্যেকটা মিডিয়া হাউসকেই কিনে নিয়েছে। সে তো আমরা মে মাসের 4 তারিখে দুপুর 2টোর পর থেকে সুমনদের মতন লোক গিরগিটির মতন রং পাল্টে ফেলেছে। সেই দিকে গিরগিটিদেরকে দেখুন, এই বর্ষাকালেও আপনি কিন্তু কোনো গাছে, কোনো ঝোপে কোথাও গিরগিটি আর দেখতে পারবেন না, তারা মুখ লুকিয়ে ফেলেছে। এতভাবে গিরগিটির মতন এরা রং পাল্টে ফেলেছে। তো সেই ক্ষেত্রে এই চাপটা তো উনি শুধু বাংলায় বলেছেন কেন, নেতাজির বিকল্প সারা পৃথিবীতে একটা পাওয়া যাবে না।
তো সেই রকম মানুষকে যারা মানে জঘন্য ভাষা দিয়ে কথা বলেছে, তাদের এগেনস্টে উনি যদি বলে থাকেন, আমি ওনাকে সত্যিকারের স্যালুট জানাবো। এবং তিনি যদি এটার বিপরীতে যেয়ে থাকেন এবং সেই বিপরীতে যাওয়ার ফলে যদি তো কোনো চাপের পক্ষ থেকে তিনি নতি স্বীকার না করে তিনি যদি রেজিগনেশন দিয়ে থাকে, তাহলে আমি তাকে আরেকবার আমি তাকে প্রণাম জানাবো যে হ্যাঁ, তাহলে উনি সত্যিকারের কিন্তু সাংবাদিক। তাহলে হয়তো সেটাই হয়তো হতে পারে, সেটাতেই হয়তো গদি মিডিয়ার একটা মানে আমাদের সরকারি থেকে একটা চাপ এসেছিল। এবং আর বাংলা বেশিরভাগটাই তো বিজেপির হয়ে প্রচার করতো, তা সেই ক্ষেত্রে বিজেপির লোকেরা তার ওপর রুষ্ট হতেই পারে। সেই জন্যেই হয়তো সে সেই রুষ্টতার জায়গা থেকে, সেই চাপের জায়গা থেকেই সে হয়তো রেজিগনেশন দিয়েছে। তাহলে আমি তাকে স্যালুট জানাবো এবং তার যদি কোনো আইনি, আমি তাকে বলবো, আমার তার সঙ্গে পরিচয় নেই, আপনাদের মাধ্যমেই জানাবো, যদি কোনো আইনের সাহায্যের প্রয়োজন হয় তিনি যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা তাকে আইনের সাহায্য কংগ্রেস লয়ার সেলের পক্ষ থেকে দেবো। দিদি, এবার আমার দ্বিতীয় যেটা প্রশ্ন, সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে যে মসজিদের যে চোঙাগুলো লাগানো ছিল সেগুলোকে খুলতে বলা হচ্ছে, পুলিশ গিয়ে খুলে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে দুটো, একটা হচ্ছে যে কোনো নোটিফিকেশান নেই, কোনো নোটিফিকেশান জারিও হয়নি, অথচ পুলিশ গিয়ে সেগুলোকে খোলাচ্ছে। এটা হচ্ছে একটা প্রশ্ন, যেটা এটা কি সম্ভব এইভাবে, মানে নোটিফিকেশান ছাড়া আমি যেখানে খুশি যা খুশি খুলে দিতে পারি? আর দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে রাজ্যের পালা বদলের পর রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বলেছিল যে দল দলের জায়গা থাকবে আর সরকার সরকারের জায়গা থাকবে। তাহলে উনি কি করে বলছেন যে এই চোঙা যদি বাজাবার থাকে বাড়িতে গিয়ে বাজান, এই মাইক যদি বাজাবার থাকে বাড়িতে গিয়ে বাজান? তাহলে এই প্রশ্নগুলো চলে আসছে যে উনি কি সরকারের লোক নাকি উনি দলের লোক? শুভেন্দু অধিকারী মসনদে বসার পরে, আমি বলবো না সরকারে আসা, উনি তো রাজা ভাবেন নিজেকে, ফলে মসনদে বসার ফলেই উনি কিন্তু মমতা ব্যানার্জির ধারাটাকে নেবার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি যেরকম জ্যোতিবাবুর ধারাটাকে নেওয়ার চেষ্টা করেছিলেন, যার পরে হাম ক্যা হ্যায় এই ভাবটা ছিল ওনার মধ্যে, যার পতনটা হয়েছে। এবং শুভেন্দু অধিকারী ওই মমতা ব্যানার্জির পায়ের ধুলোটা বোধহয় বেশি করে নিয়ে ফেলেছিলেন আগে, সেই ধুলো পকেটে জমিয়ে রেখেছিলেন যে ভবিষ্যতে কাজে লাগবে, সেই ধুলো মাথায় নেই, উনি এখন মসনদে বসে রয়েছেন। তা নাহলে উনি এইরকম কথা বলতেন না। উনি তো নিজেকেই আস্ত একটা গোটা জুডিশিয়ারি মনে করেন, কারণ উনি থেকে বসেই ভার্ডিক্ট দিয়ে দেন, সকালে ধরবো, বিকেলে খালাস করবো, তারপরে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেবো, এই যে কথাগুলো, তার মানে জুডিশিয়ারিকে কোনো উনি পাত্তাই করেন না এবং সংবিধানের তো কোনো ধারই ধারেন না। যদি সংবিধানের ধার ধারতেন, সংবিধানের কোথাও বলা নেই যে আমি হিন্দু হয়ে পরধর্মের প্রতি অসহিষ্ণু হব। প্রথম কথা, হিন্দুত্ববাদী দল এখানে চলা মানে, বা কোনো একটা মৌলবাদী দল, হিন্দু মৌলবাদী হতে পারে, মুসলিম মৌলবাদী হতে, কোনো মৌলবাদী দলেরই এখানে না, কারণ যে সরকারে থাকবে সে কখনোই মৌলবাদী হতে পারবে না, কারণ আমাদের সংবিধান সেটাকে মান্যতা দেবে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের, সেই ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে গেলে উনি এই কাজটা করতে পারেন না, উনি কোনোটাকেই মানেন না। ওনারা বলেন নারী চরিত্র বেজায় জটিল, উনি একবার বলেছিলেন মমতা ব্যানার্জি যখন উনি বিজেপিতে চলে গেলেন, কিন্তু উনি নারী না নর আমি তো বুঝতে পারছি না, কারণ ওনার চরিত্র যে এত বেজায় জটিল যে বোঝাই যাচ্ছে না, ভীষণভাবে আনপ্রেডিক্টেবল, কখন কি করে ফেলছেন। হয়তোবা ওনার মস্তিষ্কের কোথাও হয়তো দিদিমণির মতো, কারণ উনি তো মাথায় বাড়ি খাননি, তাহলে ওনার মস্তিষ্ক কেন গন্ডগোল হতে যাবে যে হঠাৎ করে এই মসজিদের মাইকগুলোকে নেবেন? এত সমস্যা থাকতে উনি হয়তো মসজিদের মাইকগুলোকে নিয়ে পড়লেন কেন? ওনার সেটা কোথায় লাগছে? ওনার যেটা দেশের বাড়ি তার সামনে কিন্তু মসজিদ নেই, আমি ওনার বাড়ি থেকে ঘুরে এসেছি, তার সামনে বরঞ্চ একটা কালী মায়ের মন্দির আছে তার কাছাকাছি, সেখানেও কিন্তু মাইকে উনি পারলে সেখানে সকালবেলায় বেদমন্ত্র পাঠ করান না, কেউ তো বারণ করবে না, তার জন্য মসজিদের এগুলোকে খুলতে হবে কেন আমি তো বুঝতে পারছি না। উনি অষ্টম প্রহর, উনারা অধিকারী মানুষ, ওনার কৃষ্ণ ভক্ত, অষ্টম প্রহর বাজিয়েই যাক না। অষ্টম প্রহর কেন? আমরা জানি নবদ্বীপের একটা জায়গা আছে সেখানে কোনোদিন কীর্তন বন্ধ হয় না, তো উনি সারাক্ষণ কীর্তন বাজিয়ে যাক না, কেউ তাকে বারণ করবে না। কিন্তু পরের ওপর আঘাত হানাটা, এটা আমার মনে হয় না কোনো জাস্টিফাইড কথাবার্তা। তাহলে কি এবারে পুজোতে চোঙা বাজবে না আমাদের দুর্গাপুজো? আমরা তো সেটাই দেখবো। বিধায়ক সজল ঘোষের বড় পুজো হয় সন্তোষ মিত্র স্কোয়ার, এবং মহালয়ার
পরেই তাদের সব উদ্বোধন হতে থাকে, সেখানে আবার স্বরাষ্ট্রমন্ত্রী এসে উদ্বোধন করেন, বিদেশি লোকেরা এসে উদ্বোধন করেন, বড় বড় খেলোয়াড়রা আসেন। তা সেই সময় মাইকগুলো কি বাজবে না? রাত্রির 12টা, 1টা, 2টো, 3টে অবধি সন্তোষ মিত্র স্কোয়ারের গাঁ গাঁ করে যখন চোঙাগুলো বাজে, বা বিভিন্ন জায়গার, এখন তো সব পুজোই ওদের হয়ে যাবে, বিভিন্ন জায়গার যে পুজোগুলো বেজে যায়, তাহলে সেখানের আশেপাশের বাড়ির লোকেদের কি কোনো অসুবিধে হয় না? সেখানে কি কোনো হার্টের পেশেন্ট থাকে না? সেগুলো কি বন্ধ থাকবে? সঠিকভাবে কাজ করুক মানুষ, তাদেরকে নেবে, কিন্তু বেপথে গেলে পা হরকেই হরপা মানের মতন পা হরকে এমন পড়বে, কোথাও খুঁজে পাওয়া যাবে না। যেমন তৃণমূল দলটা আর কিছুদিন পরে থাকবেই না, একদম ছিন্ন টুকরো 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 গ্যাং বলেছে, টুকরোটাও আর থাকবে না। বিজেপিরও অবস্থা সেই হয়ে যাবে। তাহলে মাইক বাজবে না কি করে বলবো? সেটা ওনারা বলতে পারবেন। এখন হত্যাকর্তা বিধাতা ওনারা তো, খুলে দিচ্ছে, আমরা তো আশা করবো বাজবে না। এখন না বাজালে তাহলে আমার কখন অঞ্জলি হচ্ছে সেটা আমি জানবো কি করে বলো? আমার যেটা পুজো প্রাঙ্গণে অঞ্জলি হচ্ছে সেইটা যদি ঘোষণা না করে আমি জানবো কি করে বলুন? আজানটাও তো সেই রকম, যে এখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি একটু পরে তোমরা নামাজ পড়বে, সেইটাই তো আজানের জন্য নিয়ম। তা কি করে জানবো ওনাদের কোন নিয়মে ওনারা কি করেন? সেই ওই একটা 5 আইন না 21 আইন একটা ইয়ে ছিল না, সুকুমার রায়ের, তো সেই রকমই তো হয়ে যাচ্ছে না, হযবরলের আইন হয়ে যাচ্ছে এনাদের ক্ষেত্রে। যখন এত বড় স্টেপ নিচ্ছে, নোটিফিকেশন কেন বের করছে না? নোটিফিকেশন কি করে বের করবে? এটা তো আইনত সম্ভব নয়। তাহলে এইভাবে এটা তো আইনত সম্ভব নয়, ওই জন্যই তো মুখে মুখে করছে। এটা তো আইনত সম্ভব। আমার সংবিধানকে এই রাইটটা দেবে যে আমি মসজিদের ইয়ে খুলে দেব, আমি তাহলে পাঞ্জাবিদের যে এই যে আমি ইয়েতে গিয়ে দেখেছি, কি বলে, এখানের গুরুদ্বারাতে আমার সেভাবে যায়নি, দিল্লিতে বাংলা সাহেব গুরুদ্বারাতে গিয়ে দেখেছি, সেখানেও মাইক বাজে। তাহলে গুরুদ্বারার মাইক খুলে ফেলবো, পরেশনাথ যখন হয় পরেশনাথের মন্দিরের মাইক খুলে ফেলবো সেই সময়টা। এগুলো কি? দুদিন পরে বলবে এর ঘন্টা বাজানো যাবে না, চার্চের ঘন্টা বাজানো যাবে না, ধুমধুম করে চার্চে আওয়াজ হয়, এই যে এইখানে চার্চের ঘন্টা বাজে, আমরা এখান থেকে শুনতে পাই, তাহলে বলবে চার্চের ঘন্টা বাজানো যাবে না। এগুলো ঠিক নয়। এগুলো হচ্ছে একটা সম্প্রদায়কে খেপিয়ে তুলে একটা রাইট সৃষ্টি করার পরিকল্পনা। কারণ আমরা সঠিকভাবে রাজ্য শাসন করতে শিখিনি, পারবো না, সেই রক্ত আমাদের গায়ে নেই। শাসন করবার জন্য না বেসিক কতগুলো দরকার হয়, সেই মাথাটা, সেই মস্তিষ্কটা নেই ওদের মধ্যে। এরা শ্যামাপ্রসাদের লোক, এরা নেতাজির লোক, গান্ধীজির লোক নয়। শ্যামাপ্রসাদ অয়েলিং করে এসেছেন, উনি অয়েলিং জুরিসপ্রুডেন্সটা পড়েছেন। ওনারা কিন্তু পড়েননি যে শাসন কিভাবে করতে হয়, মানুষকে নিয়ে চলার ক্ষমতাটা ওনাদের নেই, আন্দোলন কিভাবে করতে হয় সেটাও ওনারা জানেন না। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এইভাবে ওনারা চুরি করে ভোটে জিতেছেন। তাই রামের নামেও মন্দিরের ওনারা চুরি করে ভূত ভাগিয়ে দিয়েছে। দিদি, আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তো সরকার ইতিমধ্যে ঘেটে গেছে, তো এখন দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে মহিলাদের জন্য যে বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে, ওটা উঠে গেছে, সেটাকেও তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো গিমিক, ভোট নেবার একটা গিমিক করেছে, কোনোটাই ওরা রাখতে পারবে না। আপনাকে আর একটা ইনফরমেশন দিয়ে দিই, বাড়ির কাজের যারা কাজ করতো তারা তো আমরা বলি বিলো প্রপার্টি লাইনের লোক, তারা ওই আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনায় কিছু বাড়ি ঘরদর তাদেরকে দেয়া হয়েছিল। যেহেতু তার বাড়ি আছে, তার রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। গড়িয়ায় এরকম প্রায় 50 জনের বাতিল করে দিয়েছে যারা রেশন আর পাবে না, মানে অন্তর্দয় যোজনার যে চালটা পেত সেই চালটাও তারা আর পাবে না। তারা নাকি এত বড় লোক, আদানি আম্বানি হচ্ছে গরিব লোক, তাই জন্য তাদেরকে 1 টাকা দিয়ে জমি দেওয়া হবে। আর দিদি, ট্যাক্স 1200 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, চাষিদের কত লাভ হয় যে গ্রামের জমির ট্যাক্স হচ্ছে 1200 টাকা। ক টাকা লাভ হয়? এই যে ফসল যে নষ্ট হয়ে যাচ্ছে, সেই কৃষি ঋণ মুকুব করবে, কতটা করবে? মানুষগুলো চলবে কি করে? ভারতবর্ষকে পঙ্গু বানিয়ে ফেলার, আমেরিকার হাতের পুতুল বানানোর চেষ্টা করছেন এই মোদী সরকার, এবং তারই দোষর হচ্ছেন আমাদের এই শুভেন্দু অধিকারী। এদেরকে কি বলবেন? এরা প্রথমেই তো বললাম, এটা রাজ্য শাসন করতে গেলে প্রথমে মানুষকে জনদরদি হতে হয়। যে মানুষ তার 4 ড্রাইভার মারা গেলেও তাদের কোনো
সুরাহা দিতে পারলো না। চন্দ্ররথ যে তার কদিন আগেই তাকে এই ভবানীপুরের মতন অঞ্চল থেকে তাকে জিতিয়ে বের করলো, একদম সন্ধেবেলায় তাকে মার্ডার করা হলো, তার খুনের কিনারা পর্যন্ত করতে পারলো না। সে মানুষকে কি পরিষেবা দেবে, সে মানুষকে কি ন্যায্য বিচার দেবে? যার নিজের লোককেই সে করতে পারে না, সে কাকে বিচার দেবে, কিভাবে বিচার দেবে? সে ক্ষমতাই নেই। সে তো এখন হচ্ছে অমিত শাহ আর মোদির হাতের পুতুল, আর অমিত শাহ আর মোদি হচ্ছে ট্রাম্পের হাতের পুতুল। তো এইভাবেই চলবে দেশ। ভারতবর্ষের সত্তা বিকিয়ে গেছে, কিচ্ছু নেই। যদি ভারতবর্ষের সত্তাকে আবার পুনরায় উজ্জীবিত করতে হয়, তাহলে কংগ্রেসকে হাত শক্ত করতে হবে, কংগ্রেসকে আবার ভারতবর্ষের এতে বসাতেই হবে। ওই যে দিলীপ ঘোষ তোলাবাজি যে পশ্চিমবঙ্গে রমরমিয়ে চলছে, স্বীকার করছে, করার পরে বলছে যে 6টা মাস আমরা দেখছি, তারপরে আমরা ব্যবস্থা করি। 6 মাস কেন, মানে এখন থেকে নয় কেন? কারণ এখন থেকে টুলু মণ্ডলের মতন কিছু লোককে করে দিক, তারপরে তো 6 মাস বাদে আবার ধরবে। টুলু মণ্ডলের যেটা দেখতে পেরেছেন এটা শোকেস, তার ভেতরেও তো রিজার্ভ ব্যাংক তো কিছু আলাদা আছে, তো সেই রকম কিছু ব্যবস্থাটা করে দিক, নিজেদেরও হোক। উনি জানতেন না, উনি আজ থেকে তো রাজনীতিটা করছেন না, বিজেপি তো আজ থেকে করছেন না, উনি তো 2টো টার্মের বিজেপির সভাপতিও ছিলেন। তো তখন জানতেন না যে ওনার দলের লোকেরা কি কি করছেন, বড় বাজারে কিভাবে বিজেপি হয়, বিজেপিরা কি করে বেড়ায় উনি জানেন না, ভবানীপুরে কি করে বিজেপিরা কি করে বেড়ায় উনি জানেন না, ওনার খড়গপুরে কি করে উনি জিতেছেন উনি জানেন না? নাহলে চাচার মতন অত ভালো মানুষকে হারানো যায়? কিভাবে তোলাবাজি করে, রংবাজি করে, কিভাবে কি করে ওনারা জানেন না? সব জানেন। কিভাবে খড়গপুরের রেল ইয়ার্ডের ওয়াগান ভেঙে নিয়ে চলে যাওয়া হয়, সেগুলো ওনারা জানেন না? সব জানেন, কারণ ওনারাই হচ্ছে নদ্যসর।